ওয়েলকাম অল। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। আজ আলোচনা করব আরআরবি গ্রুপ ডি 2025-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, যে সম্পূর্ণ বাংলায় কিন্তু করব এই ভিডিওটি। ক্লাস নাম্বার 26, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। টোটাল হচ্ছে কোশ্চেন সমেত অ্যান্সার এবং তার সঙ্গে কিন্তু ডেসক্রাইবভাবে আলোচনা করছি এই ভিডিওতে। আর আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ আরআরবি গ্রুপ ডি সম্পর্কিত এবং রেলের সমস্ত কিছু সম্পর্কিত ইনফরমেশন পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। চলো শুরু করি ভিডিওটি। দেখো প্রথম প্রশ্ন, দেখো যে অবস্থান ও আকৃতির কারণে বস্তুর দ্বারা ধারণ করা শক্তিকে কি বলে? লিনতাপ, স্থিতিশক্তি, স্থির শক্তি না গতিশক্তি? তাহলে দেখো অবস্থান আকৃতির কারণে বস্তুর দ্বারা ধারণ করা শক্তিকে বলা হয় স্থিতিশক্তি। অপশন নাম্বার কিন্তু 2 নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো যে জাপানের সাহায্যে সম্পন্ন হচ্ছে পাইথন মানে হচ্ছে জয়কওয়ারি জল বৈদ্যুতিক প্রকল্পটি কোন নদীতে অবস্থিত? কৃষ্ণা, গোদাবরী, নর্মদা না সিন্ধু? সেটা হচ্ছে গোদাবরী নদীতে অবস্থিত। অপশন নাম্বার বি। তোমরা জানো যে গোদাবরী কিন্তু দক্ষিণ ভারতের সর্ববৃহৎ নদী। তারপর দেখো কোনটি ফটোকেমিক্যাল বিক্রিয়া নয়? ফটোকেমিক্যাল বিক্রিয়া নয় কোনটি? ফটোগ্রাফি, মিথেনের ফ্রি র্যাডিক্যাল ক্লোরিনেশন না সালোক সংশ্লেষ না নাইট্রোজেন ও হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া সংশ্লেষণ? তাহলে ফটোকেমিক্যাল বিক্রিয়া, ফটো মানে হচ্ছে সূর্যের আলোতে মানে তৈরি হয়, সেগুলো হচ্ছে ফটোকেমিক্যাল বিক্রিয়া। অর্থাৎ সূর্যের আলোতে তৈরি হয় সেটা নাইট্রোজেন ও হাইড্রোজেন থেকে অ্যামোনিয়ার সংশ্লেষণ। অপশন নম্বর 4 সঠিক উত্তর। তারপর দেখো দারুণ একটা কোশ্চেন নম্বর 4, কত তাপমাত্রায় জল তরল এবং গ্যাসীয় উভয় অবস্থাতেই থাকতে পারে? 100 ডিগ্রি সেলসিয়াস, 273 কেলভিন, 373 কেলভিন না 0 ডিগ্রি সেলসিয়াস? সেটা উত্তর হয়ে যাবে 100 ডিগ্রি সেলসিয়াস, মানে অপশন নম্বর এ সঠিক উত্তর। দেখো কিছু ব্যাখ্যা দেখে নাও। দেখো জল একসাথে তরল এবং গ্যাসীয় অবস্থায় থাকতে পারে একটি নির্দিষ্ট তাপমাত্রা ও চাপের সংযোগস্থলে, যেটিকে বলা হয় সীমান্ত তাপমাত্রা বা স্থিতিস্থাপক অবস্থা। তাহলে জল হচ্ছে তরল গ্যাসীয় অবস্থায় দুটোভাবে থাকতে পারে, যে তাপমাত্রা সেটাকে বলা হয় সীমান্ত তাপমাত্রা বলে। সাধারণ হচ্ছে বায়ুচাপ করতে 1 অ্যাটমসফিয়ারের জল 100 ডিগ্রি সেলসিয়াসে তরল ও গ্যাসীয় অবস্থায় থাকতে পারে। অর্থাৎ কত? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং হচ্ছে 1 অ্যাটমসফিয়ার চাপের অধীনে এই দুটো কিন্তু অবস্থা কিন্তু থাকতে হবে। তারপর দেখো থার্মোমিটারে ব্যবহৃত তরল পদার্থটির নাম কি? তোমরা জানো যে থার্মোমিটারে কোন তরলটি ব্যবহৃত করা হয়? পারদ, সোনা, জল না গ্যালিয়াম? তাহলে উত্তর হয়ে যাবে পারদ। অপশন নম্বর 1 সঠিক। তারপর দেখো যে থার্মোমিটারে সাধারণত যে তরলটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে পারদ বা হচ্ছে মার্কুরি, কিন্তু তাছাড়া হচ্ছে রঙিন অ্যালকোহল, ঠিক আছে, কালার্ড অ্যালকোহল কিন্তু ব্যবহার করা হয়। তাহলে ব্যাখ্যাটা দেখে নাও যে পারদ হচ্ছে ধাতব তরল পদার্থ, তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে এর আয়তনের পরিবর্তন খুব নির্দিষ্ট উচ্চ তাপমাত্রা পর্যন্ত কাজ করতে পারে। ব্যবহার করা হয় মেডিকেল এবং ল্যাব থার্মোমিটারে কিন্তু ব্যবহার করা হয়। এবার হচ্ছে রঙিন জল দেখো সাধারণত হচ্ছে অ্যালকোহল যাতে রং মেশানো হয় যেন তরল স্পষ্ট বোঝা যায়। মূলত নিম্ন তাপমাত্রা পরিমাপ করার জন্য ব্যবহৃত করা হয়, নিরাপদ এবং কম বিষাক্ত, ব্যবহৃত হয় ঘরোয়া আবহাওয়া এবং থার্মোমিটারে। তাহলে দেখো পারদ এবং রঙিন অ্যালকোহল দুটোই থার্মোমিটারে ব্যবহার করা হয়, তবে কোনটি ব্যবহার করা হবে তা নির্ভর করে থার্মোমিটারের ধরন এবং প্রয়োগ ক্ষেত্রের উপর। পরবর্তী কোশ্চেন দেখো হচ্ছে রাজিয়া সুলতান ছিলেন কার কন্যা? ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবক না তুগলক না মোহাম্মদ ঘুরি? তাহলে উত্তর হয়ে যাবে ইলতুৎমিশের কন্যা ছিলেন সুলতান রাজিয়া। অপশন নম্বর 1 সঠিক। তাহলে দেখো তথ্য দেখে নাও কিছু। দেখো পিতা হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ, বংশ হচ্ছে দিল্লি সালতানাত, দিল্লি সালতানাত বংশ, দিল্লি সুলতানদের গুলাম বংশ বলা হয়। শাসনকাল অর্থাৎ সুলতান রাজিয়া যে শাসনকাল হচ্ছে 1236 থেকে 1240, অর্থাৎ তিনি এই 4 বছর রাজত্ব করেছিলেন। বিশেষত তিনি ছিলেন ভারতের প্রথম এবং একমাত্র মুসলিম নারী শাসক যিনি দিল্লি সিংহাসনে কিন্তু বসেছিলেন। তাহলে সুলতান রাজিয়া কিন্তু ইতিহাসে খুব মোস্ট ইম্পর্টেন্ট এবং এই কোশ্চেনটা অনেকবার এসেছে, ঠিক আছে। তারপর একটা
খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যে কোনটি সর্বাধিক নমনীয় ধাতু, ঠিক আছে, মানে সব থেকে নরম ধাতু কি, সোনা, রূপা, তামা, লোহা, তাহলে হচ্ছে সোনা। সোনা হচ্ছে অপশন নম্বর এ সঠিক। নমনীয়তা বলতে আমরা কি বোঝাই, নমনীয়তার সংজ্ঞাটা দেখে নাও। যে নমনীয়তা মানে হচ্ছে কোনো ধাতুকে না ভাঙিয়ে সরু তারে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা, মানে কোনো একটা ধাতুকে সেটাকে না ভেঙে সেটাকে টেনে নিয়ে কতটা পরিমাণে হচ্ছে লম্বা করা যাচ্ছে, সেটাই কিন্তু নমনীয়তার ধারণা। তাহলে দেখো সর্বাধিক নমনীয় ধাতু হচ্ছে কিন্তু গোল্ড বা হচ্ছে স্বর্ণ বা সোনা, ইংরেজিতে গোল্ড বলে। রাসায়নিক সংকেত AU, মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা এসেছে, ঠিক আছে, যে স্বর্ণ বা সোনার সংকেত কি, AU, ঠিক আছে। স্বর্ণ কেন সবচেয়ে নমনীয়? দেখো স্বর্ণ এতটাই নমনীয় যে একটি মাত্র গ্রাম স্বর্ণ থেকে, মানে 1 গ্রাম স্বর্ণ টেনে 2 কিলোমিটার, মানে 2000 মিটার দীর্ঘ তার বানানো যায়। কত? 2 কিলোমিটার পর্যন্ত তার বানানো যায়, ঠিক আছে, স্বর্ণ। এই জন্য হচ্ছে স্বর্ণ হচ্ছে এতটা নমনীয়। এটি খুব সহজে পাতলা চাদরেতে রূপান্তরিত করা হয়, যাকে বলে গোল্ড লিফ। এটি এতটাই পাতলা হয় যে আলো পর্যন্ত এর ভিতর দিয়ে চলে যেতে পারে। তাহলে বুঝতে পারছো যে স্বর্ণ কতটা নমনীয় ধাতু। পরবর্তী কোশ্চেন দেখো যে ইবন বতুতা কোথাকার একজন ভ্রমণকারী অভিযাত্রী ছিলেন? মরক্কো, প্যারিস, ফ্রান্স, ইতালি। তাহলে উত্তর হয়ে যাবে মরক্কো। মরক্কো কোথায়? আরব দেশের হচ্ছে মরক্কো। অপশন নম্বর এ সঠিক উত্তর। তারপরে দেখো পূর্ণ নাম হচ্ছে আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবন বতুতা। জন্মস্থান হচ্ছে তানজিয়ার। মরক্কোতে তিনি জন্মগ্রহণ করেছিলেন কত সালে? 1304 খ্রিস্টাব্দে। ওনার পেশা কি ছিলেন? ইসলামিক পণ্ডিত ছিলেন। তিনি ছিলেন ভ্রমণকারী, বিচারক, হচ্ছে কাজী বিচারক ছিলেন। তার ভ্রমণের পরিসর কিন্তু বেশ বড়। ইবন বতুতা প্রায় 30 বছর ধরে বিশ্ব ভ্রমণ করেন, প্রায় 75,000 মাইল, অর্থাৎ 1,20,000 কিমির বেশি কিন্তু তিনি পথ অতিক্রম করেছিলেন। তিনি ভ্রমণ করেছিলেন আফ্রিকা, মধ্যপ্রাচ্য, পারস্য, ভারত, অবশ্যই করে মালদ্বীপ, চীন, আন্দামান। এবার ভারতে তিনি যখন ভ্রমণ করেন বা ভারতে আসেন, সেই সময় দিল্লি সিংহাসনে কে ছিলেন? সেই সময় দিল্লি সিংহাসনে ছিলেন মোহাম্মদ বিন তুগলক। দরবারে তিনি কাজী হিসাবে ছিলেন। কিন্তু ছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট যে কার সময়ে ইবন বতুতা ভারতে আসেন, সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের সময়ে। তারপরে দেখো তার ভ্রমণ কাহিনী, অর্থাৎ ইবন বতুতার ভ্রমণ কাহিনীর নাম কি? রিহালা, ঠিক আছে, যার অর্থ হচ্ছে ভ্রমণ নামা। তারপরে দেখো আধুনিক পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে মোট কতগুলি ধাতুকল্প পদার্থ উপস্থিত রয়েছে? 0, 3, 4, 6। তাহলে উত্তর হয়েছে অপশন নম্বর এ 0। চতুর্থ পর্যায়ে ধাতুকল্প পদার্থের সংখ্যা কত? একদম হচ্ছে 0। তারপরে দেখো কলহন কর্তৃক কোন পুস্তকটি লেখা হয়েছিল? বিক্রমাদিত্য রাজতরঙ্গিনী হর্ষচন্দ্রের সফরনামা। তোমরা জানো যে রাজতরঙ্গিনী, অপশন নম্বর কিন্তু 2 নম্বর কিন্তু সঠিক অ্যান্সার। দেখো যে গ্রন্থের নাম হচ্ছে রাজতরঙ্গিনী, লেখক হচ্ছে কলহন। কোন ভাষায় লেখা হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট, সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল। রচনাকাল কত হচ্ছে? 1200 শতকে কিন্তু রচনা হয়েছিল এই রাজতরঙ্গিনী, প্রায় হচ্ছে 1148 খ্রিস্টাব্দে। অঞ্চল কাশ্মীর, অর্থাৎ কোন অঞ্চলের সম্পর্কে জানা যায় রাজতরঙ্গিনী গ্রন্থে? সেটা হচ্ছে কাশ্মীর। রাজতরঙ্গিনী হলো কাশ্মীরের রাজাদের একটি ধারাবাহিক ইতিহাস। এটি ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ হিসেবে পরিচিত। তাহলে ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ হিসেবে পরিচিত কে? সেটা হচ্ছে রাজতরঙ্গিনী। তা এই ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন তোমাদের সাথে আমি আলোচনা করলাম। পরবর্তীতে 27 নম্বর ভিডিওটি অবশ্যই নিয়ে আসবো। তার আগে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওটিকে লাইক করো আর কমেন্ট করো। আর কোন ধরনের তোমাদের ভিডিও দরকার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে রাখো। ভালো করে প্রিপারেশন নাও। জয় হিন্দ, জয় ভারত।